সেন অ্যান্ড সরকার লিমিটেড জুয়েলার্স। আর আমিই হলাম মিস্টার সেন। আমি এই ব্যবসার সিনিয়র পার্টনার। হল্যান্ডের অ্যামস্টারডামে 20 বছর হাতে কলমে কাজ শিখে এসে এখানে ব্যবসা শুরু করেছে। কাজকর্ম চলছিল ভালোই, কিন্তু মিস্টার হুকাকাসে হঠাৎ আমি এক বড় বিপদে পড়েছি। সব কথা আমায় খুলে বলুন। রাতেই হিরেটা চুরি হয়ে গেছে, অথচ কিভাবে যে হিরে চুরি হতে পারে আকাশ পাতাল ভেবেও আমরা তার কোনো কুল কিনারা পাচ্ছি না। হিরে চুরির ব্যাপারটা আজকাল কলকাতায় একটু সংক্রামক হয়ে দেখা দিয়েছে দেখতে পাচ্ছি। শুধু আপনিই নন, আরও 2-1 জন জহুরি এই বিষয়ে আমার পরামর্শ চেয়ে পাঠিয়েছে। আচ্ছা, আপনি এখন দমদমে ফিরে যান, ঘণ্টাখানেক বাদেই আমি আসছি। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। সালটা ছিল 1928। সে সময়টা ছিল রগরগে প্রাপ্তবয়স্ক রহস্য কাহিনীর যুগ। প্রচলিত রগরগে রহস্য রোমাঞ্চের এই পথ এড়িয়ে গেলেন মনোরঞ্জন ভট্টাচার্য। কিশোর গোয়েন্দা কাহিনীর আদি যুগের সূচনা হলো। কলকাতার ডাফ স্ট্রিট নিবাসী জাপানি গোয়েন্দা হুকাকাশি ছিলেন পোয়ারোপন্থী। গ্রে ম্যাটার খাটিয়ে কাজ হাসিল করতেই তার আগ্রহ বেশি। অকারণে ফোলান না পেশি, পোষেন না পিস্তল। প্রয়োজনে স্বদেশীয় জুজুৎসুতেই ভরসা তাঁর। সঙ্গে সাগরেদ রণজিৎ অথবা তার ভাই অভিজিৎ। তাহলে চলুন শুরু করা যাক জাপানি গোয়েন্দা হুকাকাশির গল্প। বেলা তখন আন্দাজে 1টা। খাওয়া দাওয়ার পর হুকাকাশি বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। এমন সময় বেহারা অমৃত একটা ভিজিটিং কার্ড এনে উপস্থিত করল। কার্ডের দিকে একবার চেয়ে তিনি দেখলেন নামটা অচেনা। ওনাকে ভেতরে নিয়ে এসো বলে খবরের কাগজটা তিনি একপাশে সরিয়ে রাখলেন। একটু পরেই মাঝবয়সী যে বাঙালি ভদ্রলোক ভেতরে ঢুকে হুকাকাশিকে নমস্কার জানালেন, তাঁর দিকে মুহূর্তের জন্য এক পলক তাকিয়ে থাকতে হলো। সত্যি বলতে কার্ডে লেখা নামটা আগে থেকে না দেখা থাকলে তিনি যে বাঙালি তা বুঝতে হুকাকাশির মতো মানুষেরও কষ্ট হতো। গায়ের রং প্রায় সাহেবদের মতোই ধবধবে ফর্সা, পা থেকে গলা পর্যন্ত নিখুঁত সাহেবী পোশাক। এমনকি তার হাঁটা চলা, কথা বলার ধরনটাও পুরোপুরি সাহেবদের মতন। ভদ্রলোকের মুখখানা কিন্তু ভীষণ শুকনো, চোখে দুশ্চিন্তার স্পষ্ট ছাপ। আগন্তুক নিজে থেকেই প্রথম কথা বলা শুরু করলেন। আমাকে আপনি চিনতে পারবেন না, কিন্তু আমাদের ফার্মটার নাম আপনি সম্ভবত শুনেছেন। কোন ফার্ম? সেন অ্যান্ড সরকার লিমিটেড জুয়েলার্স। আর আমি হলাম মিস্টার সেন। হ্যাঁ, এই নাম হুকাকাশি শুনেছেন বটে। সাধারণত জুয়েলার্স বা জহুরি বলতে যা বোঝায়, এরা তার থেকে একটু আলাদা। অবশ্য হিরে জহরত এরাও বিক্রি করেন, কিন্তু এদের ব্যবসার প্রধান কাজ হলো হিরে পালিশ এবং কাটাই করা। কিছুদিন হলো এরা দমদমে ছোটখাটো একটা কারখানা খুলেছেন, সে খবরও হুকাকাশি রাখেন। পুরোপুরি বিলাতি কায়দার না হলেও কারখানাটি বেশ উন্নত। মিস্টার সেন চিন্তিত কণ্ঠে বললেন, আমি এই ব্যবসার সিনিয়র পার্টনার। হল্যান্ডের অ্যামস্টারডামে 20 বছর হাতে কলমে কাজ শিখে এসে এখানে ব্যবসা শুরু করেছি। কাজকর্ম চলছিলও ভালোই, কিন্তু মিস্টার হুকাকাসি হঠাৎ আমি এক বড় বিপদে পড়েছি।
সব কথা আমায় খুলে বলুন। বিঘাউনির রাজার নাম নিশ্চয়ই শুনেছেন আশা করি। তিনি আমাদের একজন বাঁধা খদ্দের। দিন কয়েক আগে তার কাছ থেকে একটা হিরে আসে, সেটাকে আধুনিক কায়দায় কেটে পালিশ করে দিতে হবে। কাল কারখানায় আমি আর আমার পার্টনার সরকার এই নিয়ে কথাবার্তা বলি। হিরেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি বেশ করে দেখিয়ে দিই যে কিভাবে কাটলে ওটার উজ্জ্বলতা সবচাইতে বেশি ফুটে উঠবে। ঠিক হলো আমার পরামর্শ মতো আমার সামনেই আজ ওটা কাটা হবে। কাল আমার সময় ছিল না, কাজের চাপে বাইরে বেরোতে হয়েছিল। দিনের শেষে কাল যখন কারখানা বন্ধ করা হয় তখনও ওটা ঠিক জায়গাতেই ছিল। তারপর হীরার কেস বন্ধ করে তালা দেওয়া হলো। কিন্তু আজ কারখানায় এসে দেখতে পেলাম কেসে হিরেটা নেই, শুধু তার খোলটা খালি পড়ে আছে। অর্থাৎ রাতেই হিরেটা চুরি হয়ে গেছে। অথচ কিভাবে যে হিরে চুরি হতে পারে আকাশ পাতাল ভেবেও আমরা তার কোনো কুল কিনারা পাচ্ছি না। পুরো কারখানাটার একটা বর্ণনা দিলেই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। যে মস্ত হলঘরটাতে আমাদের কাজ হয় এবং হিরে রাখা থাকে, সেটা থেকে বাইরে বেরোনোর একটা মাত্র দরজা। সারা ঘরে দ্বিতীয় আর কোনো দরজা নেই। ল্যাচ কি দিয়ে সে দরজা খোলা বা বন্ধ করা হয়। আমার আর মিস্টার সরকারের কাছেই শুধু সেটা চাবি থাকে, অন্য কারোর কাছে সে চাবি কখনো পৌঁছাতে পারে না। দরজার পরেই বাইরে শক্ত লোহার কোলাপসেবল গেট, সেটা চাবিও শুধু আমাদের দুজনের কাছেই থাকে। কারখানা ছুটি হলে প্রতিদিন আমি নিজে হাতে প্রথমে ভেতরের দরজা, তারপর বাইরের কোলাপসেবল গেট বন্ধ করি। হলের ভেতরে আলো আসার জন্য অনেকগুলো জানলা অবশ্য রাখতে হয়েছে, তবে সেগুলো মানুষের নাগালের থেকে অনেক উঁচুতে। সবগুলো জানলায় প্রথমত মোটা মোটা লোহার শেক, তার উপর আগাগোড়া মিহি তারের জাল দিয়ে ঘেরা। একটা মাছিরও গলে যাওয়ার উপায় নেই। জানলার পাল্লাগুলোও লোহার। কাজ বন্ধ হয়ে গেলে ভেতর থেকে সেগুলো এঁটে দেওয়া হয়। ঘরের ভেতরে কাজ চলবার সময় যেসব আবর্জনা জঞ্জালের সৃষ্টি হয় তা পর্যন্ত একটাও নাড়াচাড়া করবার উপায় নেই। হলের সঙ্গে লাগানো চৌবাচ্চার আকারের প্রকাণ্ড উঁচু একটা ঘর আছে। শুধুমাত্র একটা নর্দমা দিয়েই হলঘরের সঙ্গে সেটার যোগাযোগ। এটাকে আমরা বলি চৌবাচ্চা ঘর। ওই নর্দমা দিয়েই সব জঞ্জাল ওই চৌবাচ্চা ঘরে এসে জমা হয়। এই চৌবাচ্চা ঘরে ঢোকারও শুধুমাত্র একটি দরজা, চাবি থাকে কেবল আমার আর মিস্টার সরকারের কাছে। আমরা দুজন ছাড়া ওই ঘরে অন্য কারো ঢোকার অনুমতি নেই। রোজ বিকাল 5টায় কারখানা বন্ধ হলে আমি নিজে এসে জঞ্জালগুলো পরীক্ষা করে দেখে আবার ঘরটা বন্ধ করে চলে যাই। হলঘরে তবুও জানলা রয়েছে, এখানে সে বালাইও নেই। শুধু বাতাস চলাচলের জন্য ছাদের কাছাকাছি দেওয়ালের গায়ে দুটো ছোট ছোট ফোকর আছে। মোটা শিক সেখানেও এমনভাবে বসানো যে মানুষের পক্ষে সেখানে কিছু করা একদমই অসম্ভব। মেঝে থেকে চৌবাচ্চা ঘরের ছাদ 14 ফুট উঁচু। দিনরাত বন্দুকধারী রক্ষী পাহারা দিচ্ছে, একজন চৌবাচ্চা ঘরের কাছে, আরেকজন ঠিক তার উল্টো দিকে। একতলায় কারখানা আর দোতলায় আমার কোয়ার্টার। আজ বেলা 10টায় কারখানা খোলার সময় বরাবরের মতোই ভালো করে লক্ষ্য করেছি দরজা জানলায় কোথাও একটু আঁচড়ের দাগও নেই। হিরের কেসগুলো একদম তালাবন্ধ অবস্থায় আছে। তাই কিভাবে যে এই হিরেটা চুরি হয়ে যেতে পারে তা সত্যিই একটা বড় রহস্য। আপনি হয়তো বলবেন, কাজ করাবার সময় কারিগরদের মধ্যেই হয়তো কেউ এই কাজ করেছে, কিন্তু আমি আপনাকে বলছি মিস্টার হুকাকাসি, তা একেবারেই অসম্ভব। অসম্ভব এই কারণেই যে আমাদের ওখানকার নিয়মই হলো এই যে একবার কাজের ঘরে ঢুকলে কারখানা বন্ধ হওয়ার আগে পর্যন্ত আর কেউ সে ঘর থেকে বাইরে আসতে পারবে না। টিফিনের সময় জলখাবার ওই ঘরের ভেতরেই খেতে হয়। যার যা ইচ্ছে বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে আসতেই পারে। ঘরের একপাশে কাঠের পার্টিশন দিয়ে জলের কল, বাথরুম সব ব্যবস্থাই করে রাখা হয়েছে। বাইরে আসবার কোনো দরকারই পড়ে না। কাজের ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে ঘরের একমাত্র ভেতরের দরজাটা আমরা বন্ধ করে দিই। আর সেই বন্ধ দরজার এই পাশে সারাক্ষণ একজন দারোয়ান মোতায়েন থাকে। মিস্টার সরকার এবং আমি ছাড়া সারাদিনে ওই ঘরে আর কোনো প্রাণীর ঢোকার উপায়ও নেই, হুকুমও নেই।
তারপর ছুটির ঘন্টা বেজে গেলে কারিগরদের একে একে দরজার সামনে আনা হয় এবং তন্ন তন্ন করে তাদের দেহ তল্লাশি করে তবে আমি তাদের গেটের বাইরে যেতে দিই। 20 বছর অ্যামস্টারডামে চাকরি করে এসেছি। হিরে সরিয়ে নেওয়ার যত রকম সম্ভব অসম্ভব ফন্দিপিকির আছে, তার কোনোটাই আমার অজানা নেই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমার চোখে ধুলো দিয়ে কেউ যে সরে পড়তে পারেনি এ কথা ধ্রুব সত্য। আর তাছাড়া তার তো প্রত্যক্ষ প্রমাণই আছে। দিনের শেষে কেস বন্ধ করবার সময় হিরে তো কেসেই ছিল। কোনো অলৌকিক কাণ্ড ছাড়াই রহস্যের তো আর কোনো সমাধান আমি দেখতে পাচ্ছি না। অথচ সময় মতো রাজা বাহাদুরকে তার হিরে ফিরিয়ে দিতে না পারলে আমাদের দশা কি হবে একবার ভেবে দেখুন তো আপনি। কেমন লাগছে আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আপনারা শুনছেন মনোরঞ্জন ভট্টাচার্যের হীরক রহস্য। পর্বটি লাইক করুন আর আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। অথচ সময় মতো রাজা বাহাদুরকে তার হিরে ফিরিয়ে দিতে না পারলে আমাদের দশা কি হবে একবার ভেবে দেখুন তো আপনি। ভদ্রলোক হাতের তালুর ওপর কপালের ভর রেখে ম্রিয়মানভাবে মেঝের দিকে তাকিয়ে রইলেন। হুকাকাশি ধীরে ধীরে এক টিপ নস্যি নিয়ে বললেন, হিরে চুরির ব্যাপারটা আজকাল কলকাতায় একটু সংক্রামক হয়ে দেখা দিয়েছে দেখতে পাচ্ছি। শুধু আপনিই নন, আরও দু একজন জহুরি এ বিষয়ে আমার পরামর্শ চেয়ে পাঠিয়েছেন। আচ্ছা, আপনি এখন দমদমে ফিরে যান, ঘণ্টাখানেক বাদেই আমি আসছি। মিস্টার সেন উঠে গিয়ে মোটরে উঠতেই হুকাকাশি টেলিফোনের রিসিভারটা তুলে নিলেন। ব্যস্ত স্বরে বলে উঠলেন, হ্যালো, কে? রণজিৎ বাবু? খুব ইন্টারেস্টিং আর একটা হিরে চুরির কেস। হ্যাঁ, এবারে দমদমের সেন অ্যান্ড সরকার কোম্পানি থেকে। হাতে সময় আছে? একবার যেতে পারবেন আমার সঙ্গে ওখানে? আধ ঘন্টার মধ্যেই আসছেন? আচ্ছা, আমি তাহলে তৈরি হয়ে থাকি। যথা সময়ে রণজিৎকে সঙ্গে নিয়ে হুকাকাশি দমদমে সেন অ্যান্ড সরকারের কারখানায় এসে উপস্থিত হলেন। মিস্টার সেন ফটকের সামনেই অপেক্ষা করছিলেন। অল্প সময় পরে মিস্টার সরকারও এসে জুটলেন সেখানে। হুকাকাশি শান্ত গলায় বললেন, সময় নষ্ট না করেই প্রথমেই চলুন ঘটনাস্থলে যাওয়া যাক, মানে যেখানে হিরেটা অদৃশ্য হয়ে গেছে সেখানে। দরজা খোলা হলো। চারজনেই প্রকাণ্ড হলটার ভিতরে এসে ঢুকলেন। সে সময়টা টিফিনের। কারিগররা কাজকর্ম ছেড়ে ঘরের মধ্যেই যে যার টিফিন খেতে বসে গিয়েছে। কেউ টিফিন ক্যারিয়ারের বাটি থেকে রুটি তরকারি বার করছে, আবার কেউ বা গুড় দিয়ে চিড়ে চিবুচ্ছে। কারো কারো আবার স্বাস্থ্যকর জিনিসের উপর ততটা লক্ষ্য নেই, মুখরোচক হলেই হলো। তারা ন্যাকড়ার পুঁটুলি খুলে বার করছে ঝুড়ি ভাজা। কেউ বা দুনিয়ার একমাত্র সার বস্তুটিকে শুধু চিনছে, অর্থাৎ সেই প্রচণ্ড গরমের মধ্যেও থার্মোফ্লাস্ক খুলে গিলছে কেবল বাটি বাটি চা। রণজিৎ একটু হেসে মিস্টার সেনকে লক্ষ্য করে বললেন, না, আপনার কারিগরদের মধ্যে ভোজন বৈচিত্র্য আছে বলতেই হবে। কেউ কেউ স্বাস্থ্য সম্বন্ধে বেজায় সতর্ক, আবার কেউ কেউ সে বিষয়ে কোনো তোয়াক্কাই রাখেন না। অর্থাৎ খাদ্যবিজ্ঞান সম্বন্ধে বিশেষ অজ্ঞ, এই তো। কিন্তু কেউ কেউ আবার বিশেষ অজ্ঞ এবং বিশেষজ্ঞ দুই। ওই দেখুন, পাছে বাতাস লেগে খাবার নষ্ট হয়ে যায় সেই ভয়ে ওই লোকটা খাবারের বাক্সে ছোট ছোট কতগুলি ফুটো করে নিয়েছে। অথচ খাবার বেলায় খাচ্ছে তেলে ভাজা বেগুনি, এক কথায় যাকে সদ্য বিষ বললেই চলে। মুখে রসিকতা করতে থাকলেও হুকাকাশি তীক্ষ্ণ দৃষ্টিতে সমস্ত ঘরটাই পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছিলেন। তারপর নিচু কণ্ঠে বললেন, বাস্তবিকই আপনি একটি অভেদ্য দুর্গই তৈরি করেছেন মিস্টার সেন। কোনো বাইরের লোকের পক্ষে এখানে ঢুকে কোনো কিছু সরিয়ে নেওয়া যেমন অসম্ভব, তেমন ভেতর থেকেও যে কোনো লোকের পক্ষেই বাইরে কোনো জিনিস চালান করে দেওয়াও দুঃসাধ্য ব্যাপার। ওপরের ওই জানলার পাল্লাগুলো তো দেখছি খাঁটি স্টিলের। কাজ বন্ধ হয়ে গেলে নিশ্চয়ই ওগুলো ভেতর থেকে এঁটে দেওয়া হয়। এগুলোই বুঝি হীরের কেস? আগে হ্যাঁ, এগুলো খাঁটি স্টিলেরই তৈরি,
কেসের ভেতর প্রত্যেকটি হীরের জন্য আলাদা আলাদা খোপ আছে, গায়ে নম্বর আটা। এখন কাজ চলছে, তাই কেসের ডালা খোলা। মিস্টার সরকার এগুলোর কাছে কাছেই থাকেন। ছুটির সময় প্রত্যেকটি খোপে হিরে আছে কিনা দেখে নিয়ে ডালা বন্ধ করে চাবি এঁটে দেবেন। তার মানে লোহার সিন্দুকের মধ্যেই এগুলো রাখা হলো। বুঝেছি। এখন চলুন পার্টিশনটার ওধারে একবার দেখে আসা যাক। বাহ, এদিকেও তো দেখছি আপনাদের সতর্কতার সীমা নেই, একেবারে দুর্গ। পার্টিশনের এধারে হুকাকাশি হঠাৎ করে চলে এলেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনার কারিগরেরা কি মাঝে মাঝে খিচুড়ি দিয়েও টিফিন করে নাকি মিস্টার সেন? খিচুড়ি? কই, দেখিনি তো কখনো। তা খেতে পারে, তাতে আশ্চর্যের আবার কি? আমি কিন্তু রান্না করা খিচুড়ির কথা বলছি না, কাঁচা খিচুড়ি। কাঁচা খিচুড়ি? সে আবার কি? নইলে এগুলো এখানে এলো কোত্থেকে? এই দেখুন। বলে তিনি গুটি কয়েক ডাল এবং চাল মেঝে থেকে তুলে নিয়ে মিস্টার সেনের হাতে দিলেন। এগুলোর দিকে কিন্তু আর কারোরই নজর পড়েনি। সেন এবং সরকার পরস্পরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করতে লাগলেন। ব্যাপারটা তাদের কিছুই বোধগম্য হচ্ছিল না, কিন্তু হুকাকাশির আর তখন সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। একটা ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে ততক্ষণে তিনি ঘরের মেঝে পরীক্ষা করতে বসে গিয়েছেন। পরীক্ষা করতে করতেই হঠাৎ রণজিৎকে উদ্দেশ্য করে বললেন, দেখুন তো রণজিৎ বাবু, মেঝের উপর ছড়ানো এগুলো কি? রণজিৎ খানিকটা দেখে নিয়ে বললেন, এ তো দেখছি বালি। অবিশ্বাস্য, সাধারণ বালি নয় নিশ্চয়ই। না না, হাতে অত জোরে রগড়াবেন না, কিরকম খড়খড়ে দেখছেন তো, হাত ছড়ে যাবে যে। মিস্টার সেনেরও কৌতূহল হচ্ছিল। হাতে করে জিনিসটা তুলে নিলেন তিনি। বললেন, এ তো দেখছি কাচের গুঁড়ো। কারখানায় এ জিনিস আনলো কে? আমার এদিকটা দেখা হয়ে গেছে, আর কোনো জায়গা যদি দেখাবার থাকে তো চলুন মিস্টার সেন। আর কোন জায়গা? সবই তো দেখা হলো, তখন আপনাদের চৌবাচ্চা ঘরটাই বা বাদ যায় কেন? চলুন ওটাও দেখে আসি। এরপর হল থেকে বেরিয়ে সকলে চৌবাচ্চা ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন। মিস্টার সেন পকেট থেকে চাবি বার করে দরজাটা খুললেন। ভিতরে এত অল্প জায়গা যে 4 জন লোকের পর্যাপ্ত স্থান হওয়াই শক্ত। তার উপর আলোর অভাবও যথেষ্ট। মিস্টার সেন পকেট থেকে খুব দামি একটা টর্চ বের করে এধার ওধার টর্চের তীব্র আলো ফেলতে লাগলেন। এক কোণে ছোট্ট সাদা মতো কিছু একটা জিনিস দেখতে পাওয়া গেল। আর আঙুলে করে সেটুকুই তুলে এনে মিস্টার সেনকে হুকাকাশি জিজ্ঞেস করলেন, দেখুন তো, এটা কি আপনাদের হিরে কাটার কোনো কাজে আসে? মিস্টার সেন 2 হাতে সেই জিনিসটা একটু নাড়াচাড়া করলেন। তারপর অবাক কণ্ঠে প্রশ্ন করলেন, এ তো দেখছি তুলো, কিন্তু এ তো সাধারণ তুলো নয়, এ যে প্রায় রেশমের শামিল। এ আমাদের কারখানায় ঢুকলো কোত্থেকে? ঠিক বলেছেন, কাঁচের গুঁড়ো যেমন অসাধারণ, তুলোও ঠিক তাই। বাজারে এ ধরনের তুলো আপনি কিনতে পাবেন না। চলুন এবার যাওয়া যাক, আমার কাজ হয়ে গেছে। দরজা বন্ধ করতে করতে মিস্টার সেন জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কিছু আজ করতে পারছেন? তা পারছি বই কি, 12 আনা রহস্যই পরিষ্কার হয়ে গেছে। বটে? মিস্টার সেন যেন আকাশ থেকে পড়লেন। পলকের জয় আসার আলোয় তার সমস্ত মুখ ভরে উঠল। মহারাজের হিরে তবে ফিরে পাবার সম্ভাবনা আছে বলছেন, তাই তো? তা নেই এ কথাই বা বলি কি করে। কাল আর আমার দেখা হয়তো আপনি পাবেন না, তবে পরশু নাগাদ আমার কাছ থেকে একটা টেলিফোন আপনি আশা করতে পারেন। এখন যাবার আগে একটা কথা, কারখানার দারোয়ানটাকে আমি একটু আড়ালে ডেকে গুটি 2 প্রশ্ন করতে চাই, অবশ্য আপনাদের যদি তাতে কোনো আপত্তি না থাকে। সে কি কথা, আপনি যা ভালো বুঝবেন করবেন, আমাদের আবার আপত্তি কিসের? বেশ, তবে চলুন এবার তার কাছে আমায় নিয়ে। হুকাকাশি ঠিকই বলেছিলেন। বাস্তবিকই পরদিন সকালবেলা তার আর কোনো পাত্তাই পাওয়া গেল না।
তারপর সন্ধেবেলা হঠাৎ তিনি ঝড়ের মতো রণজিতের বাড়ি এসে উপস্থিত হলেন। বললেন, চট করে জামাটা গায়ে চড়িয়ে নিন রণজিৎ বাবু, একবার বঙ্গ বিশ্লেষণ অফিসে যেতে হবে। কেন, সেখানে কি দরকার? ভাট অ্যান্ড ভাট জুয়েলার্স একটা বিজ্ঞাপনের কপি আমার হাতে দিয়েছে, কালকে বঙ্গ বিশ্লেষণ পত্রিকায় সেটা বার হওয়া চাই। আমার কথায় এত দেরিতে যদি বিজ্ঞাপনের কপি নিতে ওরা আপত্তি করে, তাই আপনাকে সঙ্গে নেওয়া। খবরের কাগজ মহলে আপনার খুব খাতির, আপনার অনুরোধ ওরা কেউ ফেলতে পারবে না। খবরের কাগজের অফিস থেকে বের হয়ে হুকাকাশি আবারও ডুব দিলেন। পরদিন বিকেল পর্যন্ত তার আর কোনো খবরাখবর নেই। রণজিৎ তার অদম্য কৌতূহল চেপে রাখতে না পেরে অনবরত ঘর বাইরে করছিল। এমন সময় ক্রিং ক্রিং শব্দে টেলিফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি উঠে গিয়ে সে রিসিভারটা কানে লাগালো। তারপর চোঙার কাছে মুখ লাগিয়ে বলল, হ্যালো। ও মিস্টার হুকাকাশি, খবর কি? আমার আর আপনার দুজনেরই সন্ধ্যের পর মিস্টার সেনের ওখানে নেমন্তন্ন। হঠাৎ এত আনন্দ উৎসবের কারণ কি? বলেন কি, বিঘাউনি রাজ্যের হীরের উদ্ধার এর মধ্যেই হয়ে গেছে? আপনি মানুষ নন মিস্টার হুকাকাশি, কিছুতেই মানুষ নন। হ্যাঁ, অপদেবতা তাই বটে। আমায় ট্যাক্সিতে তুলে নিয়ে যাবেন? আচ্ছা। রণজিৎ ট্যাক্সিতে এসে উঠলে হুকাকাশি বলতে শুরু করলেন, একেবারে বৈজ্ঞানিক চুরি মশাই, এদেশে এমন ব্যাপার বড় দেখা যায় না। অক্ষয় নামে এক নামজাদা ঝানু জোচ্চোর সম্প্রতি জেল থেকে বেরিয়ে এক নতুন ধরনের জোট চুরি শুরু করেছে, ভিন্ন ভিন্ন প্যাটার্নের নকল হিরে জোগাড় করে। সেসব কোথায় পাওয়া যায় আপনি না জানলেও জোচ্চোরেরা তার খবর রাখে। সে কলকাতার দোকানে দোকানে ঘুরে বেড়াতো, খদ্দের সেজে দোকানের কাউন্টারের ওপর হিরে পরখ করবার অজুহাতে নকল হিরে বাক্সে চালান দিয়ে আসলটা বার করে এনে বলতো সেই হিরে তার পছন্দ হয়নি। তারপর দোকানির চোখের সামনে খুট করে বাক্সটা টিপে দিয়ে চলে আসতো। চোখের সামনে হিরে বন্ধ করা হয়েছে দেখে দোকানির আর কোনো সন্দেহই হতো না। তারপর আসল ব্যাপারটি যখন খোলসা হয় তখন খদ্দের একদম ভেগে পড়েছে। এই রকম 12-6 ঘটতেই জহুরি মহল সাবধান হয়ে গেল। দু একজন আমাকে খবরও দিল। অক্ষয় বুঝল ঘন ঘন এক ফিকির বেশি দিন চালানো নিরাপদ নয়, একটু অন্য পথে যাওয়া দরকার। হঠাৎ তার মনে পড়ল সেন অ্যান্ড সরকার কোম্পানির কথা। শোনা যায় ওদের হিরে নাকি বাজারে চলতি হিরের চাইতে ঢের ঢের বেশি দামি। মাথায় একটু হাত বুলিয়ে দেখতে ক্ষতি কি? টাকার কবলে ফেলে বনমালী নামে সেন অ্যান্ড সরকার কোম্পানির এক কারিগরকে অক্ষয় হাত ধরে ফেলে। এবার প্ল্যান হলো সম্পূর্ণ নতুন ধরনের। ঝানো জোচ্চোর কি না, হরেক রকম জোচ্চুরির সাজ সরঞ্জাম আছে ওর কাছে। এই সরঞ্জামের মধ্যে আছে গুটি কয়েক শেখানো পায়রা। আপনি নিশ্চয়ই জানেন, শিক্ষিত পায়রাকে কোনো জায়গায় ছেড়ে দিলে সে উড়ে গিয়ে তার মালিকের বাড়িতেই হাজির হবে। আগেকার দিনে সেনাপতিরা এদের পায়ে চিঠি বেঁধে যুদ্ধক্ষেত্র থেকে রাজনীতি পর্যন্ত খবর পাঠাতেন। এই রকম একটি শেখানো পায়রা বনমালীকে দেওয়া হলো। সেন অ্যান্ড সরকারের কারখানা ঘরে কর্মচারীদের ঢোকাবার বেলায় কোনো রকম দেহ তল্লাশি করা হয় না, কেননা তা অনাবশ্যক। ওটা করা হয় শুধু বার হওয়ার সময়তে। বনমালী তার টিফিনের বাক্সে হাওয়া চলাচলের উপযোগী গুটি কয়েক ছ্যাঁদা করে পায়রাটিকে তারই ভেতরে পুড়ে ফেলে। তারপর টিফিন বলে চালিয়ে বাক্সটাকে নিয়ে এলো কারখানা ঘরের মধ্যে। ভেলকিওয়ালার পায়রার মতো অক্ষয়ের পায়রাও ডাকে না, চুপচাপ পড়ে থাকে। বনমালী আগেই খবর পেয়েছে পাকা জহুরি মিস্টার সেনের উপস্থিতি ছাড়া বিঘাউনি রাজার হিরে কাটা হবে না। আর সেদিনই টিফিনের সময় মিস্টার সেনকে কাজের তাগিদে বেরোতে হবে। ফিরবেন তিনি কারখানা বন্ধ হওয়ার সময় দেহ তল্লাশি করতে। কাজেই টিফিনের পরেই সে সুযোগ বুঝে অক্ষয়ের দেওয়া একখানা জুৎসই নকল হিরে কেসে রেখে আসল হিরেটা তুলে নিল। যেমন গয়নাগাটির দোকানে সচরাচর হয়ে থাকে, কাজের খাতিরে সকলকেই সর্বদা কেসের কাছে যেতে হচ্ছে, সন্দেহর কোনো কারণই নেই।
পার্টিশনের এধারে বাথরুমে এসে অন্যের অলক্ষ্যে পায়রার পায়ে বিঘাউনি রাজের হিরে বেঁধে দিতে তার কোনো কষ্টই হয়নি। তারপর বাক্সে আবার পায়রা পুড়ে সে আবার চলে এলো হলঘরে, যেখানে জঞ্জাল ফেলবার নর্দমা ঠিক তারই মুখে। এই নর্দমাটিও সর্বদাই ব্যবহার হচ্ছে, কাজেই হুঁশিয়ারির সঙ্গে চারিদিক দেখে নিয়ে কৌশলে সে যখন পায়রাটিকে এই নর্দমার মধ্যে ঢুকিয়ে দিল, তখনও কারোর কোনো সন্দেহ হবার কারণ ঘটেনি। পায়রা এসে পড়ল চৌবাচ্চা ঘরে। সে ঘরের খুব উঁচুতে আলো, ঢুকবার ফুকরগুলিতে মোটা মোটা লোহার শিক লাগানো। চোর আটকাবার পক্ষে তা পর্যাপ্ত বটে, কিন্তু পায়রার পক্ষে তো সে পথে গলে যাওয়া কিছুই কষ্টকর নয়। শিক্ষিত পায়রা সেই পথেই উড়ে এসে অক্ষয়ের হাতে বিঘাউনি রাজের হিরে পৌঁছে দিল। এদিকে এক মুহূর্ত হীরের খোপ খালি পড়ে থাকেনি বলেই ওদিকে কারোর নজর যায়। আর বনমালীও এতটা সাহস পেয়েছিল। ছুটির সময় প্রত্যেকটি খোপই ভর্তি আছে দেখে মিস্টার সরকার কিছু খুঁটিয়ে দেখা আবশ্যক বলে মনে করেননি, কেস বন্ধ করে ফেলেছেন। সকলেরই ধারণা বিঘাউনি রাজের হিরে সারা রাত কেসেই ছিল। বনমালী এসে প্রথমে সেই নকল হিরে মানে কাঁচের টুকরোটা কেস থেকে তুলে এনে পেশাই কলে ফেলে এক মুহূর্তে বালির মতো মিহি করে ফেলে। তারপর সেই কাঁচের গুঁড়ো পার্টিশনের ওধারে ফেলে দিল, যাতে জলের সঙ্গে অদৃশ্য হয়ে যায়। ভয়ে ভয়ে তাড়াতাড়িতে কাজ সারতে যাওয়ায় অল্প একটু গুঁড়ো কিন্তু মেঝেতে ছড়িয়ে পড়েছিল। নকল হিরেটাকে এভাবে নষ্ট করার অর্থ এই যে মিস্টার সেনের মনে দৃঢ় ধারণা জন্মাবে রাত্রেই বাইরের কোনো চোর এসে বিঘাউনি রাজার হিরেটা আত্মসাৎ করেছে। ভেতরে কোনো কারিগরের এর সঙ্গে যোগাযোগ নেই, অর্থাৎ একদম উল্টো দিকে অনুসন্ধানের মুখটা ঘুরিয়ে দেওয়া। অবাক হয়ে রণজিৎ এই সম্পূর্ণ ঘটনা শুনছিল। হুকাকাশির বর্ণনা শেষ হয়ে যাওয়ার পরও সে কিছুক্ষণ চুপ করেছিলেন। তারপর বললেন, বাস্তবে কি এই যে আপনি কি করে বার করলেন ভেবে ভেবে আমি কিছুতেই কুল কিনারা পাচ্ছি না। আচ্ছা শুনুন, তবে কুল কিনারা পাইয়ে দিচ্ছি। সেন অ্যান্ড সরকার কোম্পানির কারখানায় এসে প্রথমেই একটা জিনিস একদম পরিষ্কার হয়ে গেল। সেটা হলো রাত্রিবেলা বাইরের কোনো চোর ভেতরে এসে যে হিরে চুরি করেনি সেটা সুনিশ্চিত। এমন একটা সুরক্ষিত দুর্গে তাদের আশাই যে দুরূহ ব্যাপার তাই নয়। দরজা অথবা জানলা কোথাও তাদের আশার বিন্দুমাত্র চিহ্ন নেই, এমনকি হীরের কেসটি পর্যন্ত বন্ধ অবস্থাতেই দেখা গেছে। কাজেই প্রথম থেকেই সে সম্ভাবনাটা একদম বাতিল করে বিষয়টি সীমাবদ্ধ করে আনলাম। বাইরে থেকে যখন কেউ আসেনি, নিশ্চয়ই ভেতর থেকে হিরে চালান করা হয়েছে। কারখানা ঘরটিকে খুঁটিয়ে পরীক্ষা করলে এও বেশ বোঝা যায় যে হিরে তো দূরের কথা, একটা মাছি গলানো যেতে পারে এমন ফাঁকও কোথাও নেই। বাদ থাকে শুধু নর্দমাটা। ওই নর্দমা দিয়েই হিরে আসতে পারে হলঘর থেকে চৌবাচ্চা ঘরে। কাজেই নর্দমাটাই হবে আমার অনুসন্ধানের প্রধান লক্ষ্য। বিচারের বিষয় আরও সীমাবদ্ধ হয়ে গেল। তারপর বিবেচ্য চৌবাচ্চা ঘরে মিস্টার সেন আর মিস্টার সরকার ছাড়া আর কারোর ঢোকার উপায় নেই। কাজে সেখান থেকে হিরেটাকে আবার কোথাও চালান করে দিতে হলে তার একমাত্র পথ প্রায় 14 ফুট উঁচুতে আলো বাতাস ঢোকবার উদ্দেশ্যে লোহার শিক দেওয়া যে দুটো ফুকর আছে তারই কোনো একটা। এ অবস্থায় এক ঘর থেকে অন্য ঘরে হিরে চালান দেওয়া কোনো লোকের পক্ষে শুধু নিজের চেষ্টায় অসম্ভব। হয় তাকে কোনো যন্ত্রের সাহায্য নিতে হবে, নতুবা কোনো জীবের। এতটা কৌশল সম্পন্ন যন্ত্র থাকতে পারে আমি নিজে বিশ্বাস করি না। কোনো সুস্থ মস্তিষ্কের লোকই বিশ্বাস করেন বলে মনেও হয় না। কাজেই সাহায্য নেওয়া হয়েছে নিশ্চয়ই কোনো জীবে। সে জীবটি এত ছোট হওয়া চাই যে একটা নর্দমার পথ দিয়ে অনায়াসে সে গলে যেতে পারে। একটা টিফিন বইবার বাক্সে করে অনায়াসে তাকে কারখানা ঘরে আনা যায়, কেননা ওভাবে ছাড়া অন্য কোনো উপায়েই তাকে কারখানা ঘরে আনা সম্ভব নয়। কাজেই অন্য সব চিন্তা ছেড়ে আমায় শুধু দেখতে হবে ঘরের কোথাও এই রকম কোনো জীবের বিন্দুমাত্র চিহ্ন পড়ে আছে কিনা। বিচারের বিষয়টা কতখানি ছোট হয়ে গেল লক্ষ্য করছেন। ঘরে ঢুকেই একজন কারিগরের বৈজ্ঞানিক বুদ্ধি সম্বন্ধে আমি একটু কটাক্ষ করেছিলাম, মনে আছে?
খাবার নষ্ট হবার ভয়ে খাবারের বাক্সে ছোট ছোট ছ্যাঁদা করে নিয়ে এসেছিল বলে। খাবার টাটকা রাখার উদ্দেশ্যে এ কাজ সে করেছে, এ কথা কিন্তু আমি তখনও বিশ্বাস করিনি। ঘোরতর সন্দেহ হয়েছিল জীবটিকে বাক্সে ঢোকাবার পর তার নিঃশ্বাস প্রশ্বাসের হাওয়া সরবরাহের জন্যই এ ব্যবস্থা। পার্টিশনের এপাশ থেকে মেঝের ওপর চাল আর ডাল দেখতে পেয়ে আপনারা সবাই অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু আমি হইনি। এগুলো সে জীবটিরই খাবার। এ পাশে এনে তাকে খোলবার সময় বাক্স থেকে ছিটকে বেরিয়ে এসেছে, তা আমি তখনই বুঝতে পেরেছিলাম। কী ধরনের জীব খাবার দেখে তাও কিছুটা আন্দাজ হলো, যদিও আমার মনে মনে ওই রকম ধারণাই ছিল। তারপর চৌবাচ্চা ঘরে তুলো জাতীয় জিনিসটা দেখে মিস্টার সেনের মনেও সন্দেহ হয়েছিল যে সাধারণ তুলো ওটা নয়। আমি কিন্তু তখনই বুঝতে পেরেছি সাধারণ অসাধারণ কোনো তুলোই ওটা নয়, সম্পূর্ণ আলাদা জিনিস, একটা সাদা পায়রার পালক। নর্দমার পথে ঘষাঘষিতে পায়রার রোঁয়া ওপর ওপর উঠে এলে সেটা ঠিক রেশমি তুলোর মতোই মনে হওয়ার কথা। সমস্ত ব্যাপারটার তখন প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল। পায়রার পায়ে বেঁধে কারখানারই একজন কারিগর হিরে চালান করেছে, এবং সে কারিগরটি কে তা বুঝতেও কষ্ট হলো না। ছ্যাঁদাওয়ালা বাক্সের মালিক যিনি, তিনি অর্থাৎ খাঁকি হাফ প্যান্ট পরা লোকটা। পার্টিশনের ওধারে মেঝের ওপর আরও একটি রহস্যময় জিনিস পাওয়া গেল। মিস্টার সেন ঠিকই বুঝেছিলেন ওগুলো সত্যি কাঁচের মিহি গুঁড়ো। হীরের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, থাকলে মিস্টার সেনের মতো পাকা জহুরি কখনোই ভুল করতেন না। কাঁচের গুঁড়ো তার কারখানায় কি করে, এই ভেবে মিস্টার সেন আশ্চর্য হয়ে যাচ্ছিলেন। কিন্তু একটু খতিয়ে দেখলে এতে আশ্চর্য হবার কিছু নেই। যে ব্যাপারটা তো এই যে কোনো কারণে হিরে চোরের একখণ্ড কাঁচ কারখানা দিয়ে ভেতরে আনা হয়েছিল, তারপর দরকার মিটে গেলে সেটাকে আর কোনো মতে লুকাবার উপায় নেই দেখে গুঁড়ো করে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কি জন্য কাঁচের টুকরোটাকে কারখানায় আনার প্রয়োজন হতে পারে? একটু বিবেচনা করে দেখলেই বুঝতে পারবেন। বিঘাউনি রাজের নম্বর আঁটা হীরের খোপটা খালি রেখে পায়রার পায়ে সেটিকে বাঁধবার চেষ্টা করা বিশেষ দুঃসাহসের কাজ, কেননা তাতে তো কিছু সময় লাগবে, ধরা পড়লে আর রক্ষে নেই। কাজেই কারিগর স্বভাবতই চেষ্টা করবে এক টুকরো নকল হিরে সেই খোপে রেখে সবার চোখে ধুলো দিতে। পরের দিন সকাল সকাল এসে সেই কাঁচখানা উড়িয়ে দিলেই হলো। কারিগরের সম্বন্ধে কর্তাদের কোনো সন্দেহই হবে না, পুলিশ তার পেছনে লাগবে না। সুযোগ বুঝে কাঁচের টুকরোটাকে পেশাই করে চূর্ণ করতে আধ মিনিটও সময় লাগে না। অতি সহজেই করা যেতে পারে। আমি গোপনে দারোয়ানের কাছে খোঁজ নিয়ে জেনেছি, পরশুদিন সবার আগে কারখানার গেটে এসে পৌঁছেছিল ওই খাঁকি প্যান্ট পরা লোকটা। বড় বেশি গরজ কিনা, তাই দেরি হয়নি। ওর নাম যে বনমালী তাও দারোয়ানের কাছ থেকেই শুনেছি। এর পরের ঘটনা সংক্ষেপে বললেই চলবে। আপনাকে বিদায় জানিয়ে আমি কারখানার কাছে কোনো একটা জায়গাতে অপেক্ষা করতে থাকলাম। তারপর ছুটির পরে বনমালী বের হতেই গোপনে তার পিছু নিলাম। সে এসে উপস্থিত হলো বাগবাজারের একটা বাড়ির দরজায়। বার কত করা নাটে যে লোকটা এসে দরজা খুলে দিল তাকে দেখে আমার বেশ ভালো রকমের চমকে যেতে হলো। বছর কয়েক আগে এক জোচ্চুরির ব্যাপারে ধরতে গেলে আমি ওকে জেলে পুড়েছিলাম। লোকটার নাম অক্ষয়, জোচ্চোরের ধারী। ভাবলাম জেল থেকে বেরিয়ে আবার হীরের ব্যবসা ধরেছে নাকি। সম্প্রতি কলকাতার জহুরি মহলে আসল হীরের জায়গায় মাঝে মাঝে যে নকল হীরে চালান হচ্ছে, সেটির মূলে এই মহাত্মাটিই নেই তো? একটু খোঁজ নিতে হচ্ছে তো। ফলে পরের দিন অনেকটা সময় আমায় বাগবাজারেই কাটাতে হলো। বিশেষ লক্ষ্য করে দেখছিলাম অক্ষয়চন্দ্র আমাদের বঙ্গ বিশ্লেষণ কাগজের একজন নিয়মিত পাঠক। আমার ক্লায়েন্ট মিসেস ভাট অ্যান্ড ভাট জুয়েলার্সের সঙ্গে পরামর্শ করে সেদিনই তাদের নামে বঙ্গ বিশ্লেষণ কাগজে একটা বিজ্ঞাপন বার করে দেওয়া গেল। কারখানায় তাদের হিরে অনেক অল্প দামে বিক্রি হবে, শোকেসে আছে, যে কোনো লোক এসে দেখতে পারে। বেশ ভালো মতো জানতাম ভয়ের চাইতে লোভটাই অক্ষয়চন্দ্রের বেশি। বঙ্গ বিশ্লেষণে বিজ্ঞাপন পড়ার পর সে কিছুতেই স্থির থাকতে পারবে না। একটা
একটা না একটা জোচ্চুরির মতো মাথায় নিয়ে সে ঠিক হাজির হবে। হলো তাই। যেমনি সে দোকানে এসে ঢুকলো, আমি অমনি ক্যাক করে ওকে ধরে সঙ্গে সঙ্গে ওর পকেটে হাত ঢুকিয়ে দিলাম। বেরিয়ে এলো কানপুরেরও নানা সাইজের নানা প্যাটার্নের নকল হিরে। এরপর আর কিছু বেশি বলারই নেই, শুধু এটুকু ছাড়া যে আমার টেলিফোন পেয়ে অক্ষয়চন্দ্রেরই বিছানার তোষক কেটে মিস্টার সেন পুলিশের সাহায্যে বিঘাউনিরাজের হিরেটা উদ্ধার করে এনেছে। অক্ষয়চন্দ্র এবং বনমালী দুজনই এখন জেলে। আমার দমদমে মিস্টার সেনের বাড়ি এসে পড়েছি। এ পাইজি, রোকে রোকে। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন ও প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আপনাদের প্রিয় কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকম আরও পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আজকের পর্ব পাঠে কথকের চরিত্রে কুন্তল, হুকাকাশী অর্পণ, মিস্টার সেন রূপঙ্কর, রণজিৎ সৌম্য। মূল রচনা মনোরঞ্জন ভট্টাচার্য, নাট্য রূপান্তর দ্য ইঙ্ক পোর্টাল, পরিকল্পনা কৌশিক রায়, কভার দীপঙ্কর, গ্রাফিক্স ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।